সাথে যাচ্ছে, মঞ্জু ভাইও আসলে এনসিপির সাথে যাওয়াটা একটু কনসিডার করতেছেন, আপনি কি এই সম্পর্কে কিছু বলবেন কিনা? ধন্যবাদ খালেদ ভাই। এখানে আমাদের আজিজুল বারী হেলাল যদিও মন্ত্রী হতে পারেন নাই, তারপর পরিবেশ মন্ত্রী। আসলে আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে একদম খোলামেলায় বলি, সেটা হচ্ছে এবি পার্টি এবং এনসিপি, এই দুটো রাজনৈতিক দলের মধ্যে নীতিগত, কর্মকৌশলগত এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা চেয়েছিলাম, এবং তারও আগে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশকে, যে আমাদের মুক্তিযুদ্ধের অভিপ্রায়ের উপর বাংলাদেশকে বিনির্মাণের আমাদের একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল। তো আপনার মনে থাকার কথা, আপনি আমাকে একটা শোতে তখনও এই আলোচনাটা এসেছিল, সেটা হচ্ছে আমরা কিন্তু নির্বাচনের আগে এবি পার্টি, এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা একটা অ্যালায়েন্স করেছিলাম, এবং আমাদের পরিকল্পনা ছিল যে আমরা বিএনপি এবং জামাতের জোটে যাব না, আমরা আলাদা একটা সক্রিয় জোট করব, এবং সেখানে গণতন্ত্র মঞ্চকে আমরা আমাদের সাথে চেয়েছিলাম, মান্না ভাই, সাকি, তারপরে আপনার নুরুল নূর সহ আমাদের মধ্যে একটা আলোচনা চলছিল। এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আপনাদের সঙ্গে ছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলন আপনার সঙ্গে ছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল। আমরা শেষ পর্যন্ত সেটা করতে না পেরে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনসিপি, এবি পার্টি মিলে আমরা একটা গণতান্ত্রিক সংস্কার জোট করেছিলাম। তো সেটা আপনি জানেন যে গণতান্ত্রিক সংস্কার জোটটা আমরা টিকিয়ে রাখতে পারি নাই। যখন বিএনপি এবং জামাতের মধ্যে স্ট্রং দুটো ইলেকট্রাল অ্যালায়েন্স ফাংশন করা শুরু করলো, তখন আমাদের তরুণ বন্ধুদের মধ্যে অনেকের চিন্তা আসলো যে নির্বাচনে যদি আমাদের ভালো করতে হয় তাহলে আমাদেরকে কোনো না কোনো অ্যালায়েন্সে যেতে হবে, কারণ এবারের নির্বাচনে আসলে আমরা যেটা চেয়েছিলাম ত্রিমুখী অবস্থা, এটা আসলে ত্রিমুখী হচ্ছে না, এটা দ্বিমুখী হয়ে যাচ্ছে। তো প্রথমে এনসিপি বললো যে তারা যে কোনো একটা জোটে যেতে চায়, পরে আমরা আমাদের পার্টির সাথে আলোচনা করে আমরাও শেষ পর্যন্ত এনসিপির সাথে একই সাথে আমরা জামাতের জোটে গেলাম। বিএনপির জোটে আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু সেই জোটটা হয় নাই বিভিন্ন কারণে, সেটা যদি আপনি জানতে চান আমি হয়তো আর পরে কখনো বলবো। এখানে যে কথাটা এখন আসছে যে এবি পার্টি এবং এনসিপি যেহেতু একই চিন্তা ধারণ করে এবং জুলাই অভ্যুত্থানটাকে আমরা একটা নতুন বাংলাদেশের অভিপ্রায় আকারে হাজির করেছি, সুতরাং আমাদের মধ্যে একটা মার্জিং এর আলোচনা কেউ কেউ করেছেন। কিন্তু সমস্যাটা যেখানে, সেটা হচ্ছে আপনি জানেন যে এনসিপি এখনো তাদের কোনো কাউন্সিল তারা করেনি এখন পর্যন্ত। তাদের সাংগঠনিক কর্মপদ্ধতি, কর্মনীতি তারা এখন চূড়ান্ত করতে পারে নাই। আমরা কিন্তু একটা কাউন্সিল করেছি এবং কাউন্সিলের মধ্য দিয়ে আমরা কিন্তু নতুন নির্বাচন করেছি এবং আমাদের গঠনতান্ত্রিক ভাবে দলটাকে পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করছি। তো এখন যদিও আমাদের উভয় দলের মধ্যে সুসম্পর্ক আছে, উভয় দলের মধ্যে খুবই হৃদ্যতাপূর্ণ আলোচনা আছে, কিন্তু যেহেতু এনসিপির এখনো কাউন্সিল হয় নাই এবং এনসিপি এখনো গঠনতান্ত্রিক কার্যক্রমটা সেভাবে গুছিয়ে শুরু করে নাই, এবং এনসিপি আপনার দেখছেন প্রতিদিনই কিছু লোক এনসিপিতে জয়েন করছে, আবার এনসিপিতে কিছু লোক পদত্যাগের ঘটনাও ঘটছে। তো এই আলোচনাগুলো আমাদের মধ্যে চলমান আছে, এখনো আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই নাই। এবং আমি মনে করি যে এটা আরো একটু রিফাইন ওয়েতে আলোচনা করতে হবে, কারণ আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা আমাদেরকে পছন্দ করেন, তারা বলছেন যে একই ধারার দুটো দল না থেকে আপনারা একই দলে রূপান্তরিত হতে পারেন কিনা। আমি আপনাকে যেটা খোলামেলা বলছি, আলোচনা আছে, কিন্তু এখনো আমরা সে ধরনের কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারিনি। এবং না হওয়ার কারণটাও আমি আপনাকে বললাম যে আমরা যেহেতু গঠনতান্ত্রিক ভাবে কাউন্সিল করে দলের যাত্রা শুরু করেছি, এনসিপি এই জায়গাটাতে এখনো সেটা করেন নাই। তো আমরা এনসিপি কে অনুরোধ করেছি যে তাদের এই গঠনতান্ত্রিক প্রক্রিয়াটা তারা যদি সম্পন্ন করতে পারেন, হয়তো সে আলোচনাটা আর একটু এগুতে পারে, নাও এগুতে পারে, মানে দুইটার মাঝখানে আছে আর কি। এটা দুইটার মাঝখানে আছে। আপনাকে অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু হেলাল ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই। হেলাল ভাই, এই সরকারের বয়স 2 মাসের কিছু কম বেশি, আর জ্বালানি সংকট মূলত হয়েছে বৈশ্বিক কারণে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরান আক্রমণ করেছে, যার কারণে ইরান আবার রিটেলিয়েশন করার এই কারণে মানে বিশ্বের তেলের সংকট হয়েছে। এই হরমুজ প্রণালী যেখান দিয়ে আসলে বিশ্বের তেলের একটা বড় অংশ যাওয়া আসা করে, সেটা এর জন্য তো আসলে বিএনপি দায়ী না, মানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে এটা সংকট, এটা বিএনপি স্বীকার করে না কেন? বিএনপি কেন বলে যে তেলের সংকট নাই, অথচ রাস্তায় বের হলে আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি, যারা তেল নিতে যাচ্ছেন তাদের ঘন্টার পর ঘন্টা সেখানে ওয়েট করতে হচ্ছে। আপনি নিজেও হেলাল ভাই সেই কথা নিশ্চয়ই, মানে আপনি না জানলেও, কারণ আপনার হয়তো অন্য ব্যবস্থা আছে, আপনার পরিচিতরা তো নিশ্চয়ই কোনো না কোনোভাবে এটার ভুক্তভোগী হচ্ছে, কিন্তু বিএনপি বলতেছে তেলের সংকট নাই।
এই যে বিএনপি বলতেছে তেলের সংকট নাই, এইটা আসলে কি মানে আমরা যারা তেলের সংকটে আছি তাদের একটা মানে 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 তাদেরকে একটা বুঝ দেওয়া, কিন্তু এই বুঝ দিয়ে লাভ কি? মানে হেলবে এখন আমি বলি, জি ভাই বলেন। আমি বলি জনগণ যেভাবে তেল নেই পাম্প থেকে, আমরা এমপিরাও কিন্তু সেইভাবেই তেল নিই, লাইন ধরেই তেল নিই, আমাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই। এটা হলো প্রথম। কিন্তু এখন তেলে একটু দ্বিতীয় বলেন হলো, ছোট করে সংকট আছে কি নাই? আপনি কি আগের মতোই তেল নিতে এটা তো পারতেছেন? না, আপনি দেখেন এখানে একটা শব্দ নিয়ে এক ধরনের খেলা চলছে এখানে, রাইট। যে সংকট আর কি নিয়ে খেলবো? সংকট তেল নাই, শব্দ টব্দ নিয়ে তো খেলতে না হবে। জি, না তেল নাই, এইটা যে এই কথাটা যে ঠিক না, এইটা ঠিক, কিন্তু সংকটটা যেটা সেটা হলো, আমি মনে করি যে ক্রাইসিস যেটা হয়েছে এটার ম্যানেজমেন্টের সমস্যা। কিন্তু তেল যে ছিল, যখন আমাদের সরকার বলছে যে 1,92,000 মেট্রিক টন তেল মজুদ আছে, সাধারণত বাংলাদেশে আপনার 15 থেকে 20 দিন তেল মজুদ থাকে, এবং আমাদের তেল ধারণ ক্ষমতা হলো 30 দিনের, অর্থাৎ 1 মাসের। যখন ইরান আমেরিকা যুদ্ধটা হলো, তখন আমাদের পর্যাপ্ত মজুদ ছিল। এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারে, আমাদের ওই পর্যন্ত মজুদ ছিল, 15 দিনের মজুদ, এবং পরের আমদানিতে 1 মাসের মজুদ থাকে, আমাদের ধারণ ক্ষমতাই 1 মাসের। এখন আপনার এইখানে যখন যুদ্ধটা শুরু হলো, তখন প্যানিক বাইং একটা সিনড্রোম শুরু হলো জনগণের মধ্যে। আমি কিন্তু জনগণকে বা আমি কাউকে কমপ্লেন দিচ্ছি না, আমি পরিস্থিতির বিবরণ দিচ্ছি। একটা প্যানিক বাইং সিনড্রোম শুরু হলো, একই সাথে একটা প্যানিকি সিচুয়েশন তৈরি হলো দেশে। আমরা যখন বলতে লাগলাম যে যুদ্ধ বেঁধে গেছে, তেল পাওয়া যাবে না, অতএব আগে ভাগে তেল সবাই মজুত করা শুরু করি, এইটা এই প্যানিক বাইং সিনড্রোম থেকে কিন্তু খুব একটা ক্ষতি হয়নি। ক্ষতি যেটা হয়েছে, এই আমাদের যে আমদানিকৃত তেল আমরা যখন পাম্পে পাঠিয়েছি ডিপোর থেকে, পাম্পের বিভিন্ন মালিকরা এই তেলটা আপনার মজুত করেছে, মজুত করার ফলে একটা তেলের ক্রাইসিস তৈরি হয়েছে, এবং তারা ভেবেছিল যে দাম বাড়ালে আমরা এই তেলটা বাজারে ছাড়বো। তখন আমাদের যে পুলিশিং ব্যবস্থা, এই যে মনিটর, বিশেষ করে ম্যানেজমেন্টের যে ব্যবস্থা, পাম্পগুলোর যত তেল আপনার ডিপোর থেকে নিয়েছে তাদের যে সেলিং রিপোর্টটা যদি আমরা নিতাম বা দেখতাম, কিছু কিছু নেওয়া হয়েছে, তাইলে বুঝতাম যে কতটা তেল তারা মজুত করেছে। ইতিমধ্যে আমরা উদ্ধার করেছি 8 লক্ষ লিটারের চেয়ে বেশি তেল আপনার মজুত করেছিল, এটা উদ্ধার করেছি। তাই দেখেন অনুদ্ধারকৃত কত তেল মজুদ রয়েছে। এইটা আপনি সরকারের একটা ম্যানেজমেন্টের দুর্বলতা বলতে পারেন, যে পাম্পের মালিকরা মজুতটা করলো। ফলে আপনি দেখবেন যেদিনকে দাম বাড়ানো হলো, ওই যে আপনার রাত 10টায় আমি একটা টিভি টক শোতে কথা বলছিলাম যে আমরা এখনো দাম বাড়াইনি, ঠিক তার কিছুক্ষণ পরে দেখি স্ক্রলে লেখা উঠলো যে দাম বাড়ানো হয়েছে। তখন লাইভে গেল টেলিভিশনটা, একজন মোটরসাইকেল বাইকার, সে বলছে যে পাম্পের যারা তেল দেয় তারা তেল ধীর গতিতে দিচ্ছে এই সন্ধ্যার থেকে, কারণ তাদের কাছে নিউজ আছে তেলের দাম বাড়বে, সুতরাং যতটা তেল আটকিয়ে রাখা যায় পরে সেই বেশি দামে বিক্রি করতে পারেন। এখন এই যে আনএথিক্যাল যে চর্চাটা তেলের পাম্পের মালিকরা করলো, এটা ও সরকারের ম্যানেজমেন্ট করা দরকার ছিল। সংকটটা কিন্তু ওইখানে, তেল নেই এই সংকটটা, তেলটা আমার মনে হয় যে এই সংকটটা আমার মনে হয় যে হেলাল ভাই খুব প্রাঞ্জল এটির বর্ণনা দিয়েছেন। এই ম্যানেজমেন্টের সমস্যাটা বা ম্যানেজমেন্টটা যে আমি দেখেছি কিন্তু বিভিন্ন জায়গায় তেলের পাম্পের মধ্যে পর্যবেক্ষণ করতেছে, এই ম্যানেজমেন্টটা যে সরকার করতে পারলো না, বা সরকারেরই তো ম্যানেজ করার কথা যেহেতু সরকার ক্ষমতা আছে না। আপনার খালিদ ভাই একটু বলি তালি, হ্যাঁ। দেখেন এই ম্যানেজমেন্টটা হলো কি, যে আপনার প্রত্যেকটা পাম্পে আপনি যদি পুলিশিং করতে চান, ডু ইউ হ্যাভ দ্যাট পুলিশ ফোর্স ইন ইউর গভর্নমেন্ট? না, প্রত্যেকটা পাম্পে পুলিশিং আসলে করতে হয় না। সারা পৃথিবীতে পুলিশিং প্রত্যেকটা নাগরিকের সঙ্গে করতে হয় না, কিন্তু একটা দৃষ্টান্ত থাকতে হয়, এক ধরনের মানে মানে সবার জন্য আইন সমান এরকম ব্যবস্থা থাকতে হয়। কিন্তু যদি এরকম হয় যে মঞ্জু ভাইয়ের পেট্রোল পাম্পের মধ্যে হচ্ছে পুলিশিং চলবে, হেলাল ভাইয়ের পেট্রোল পাম্পে পুলিশিং চলবে না, তাহলে সারা সব জায়গায় তখন খারাপ। আপনি দেখেন, আপনি টেলিভিশনে দেখেছেন যে 8 লক্ষ মেট্রিক টন তেল যখন ধরা হয় একটা পাম্পের, যখন আমাদের ওই যে যেহেতু জ্বালানি মন্ত্রণালয়ের নিজস্ব কোনো ওয়ার্কফোর্স নেই, পুলিশের উপর তার নির্ভর করতে হয়, পুলিশ যখন
তাকে বললো যে আপনার এখানে যে এত ড্রাম তেল পাওয়া গেল বা এত গ্যালন তেল পাওয়া গেল, তিনি তখন ফোন করলেন কাকে? একটা রাজনৈতিক নেতৃবৃন্দকে ফোন করলেন যে আমার এখানে এই হয়েছে। আপনারা যদি এই টেলিভিশনের এটা আমি দেখেন, আমি আমি এটা দেখছি, কিন্তু আমার কাছে খালেদ কি ভাই, বলেছে জানেন? খালেদ আমার ভাই, কাছে বলেছে, আচ্ছা মঞ্জু ভাই একটু বলুক। মঞ্জু ভাই শেষ করে আসবো খালেদ নাকি? ভাই, জি জি জি, খালেদ ভাই, মঞ্জু। ইংরেজিতে একটা কথা আছে, দ্য গিল্টি ডগ বার্কস দ্য লাউডেস্ট, এটা তো আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সরকার, সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়েছে, তেলের সংকট হবে, সরকার অযথা সংকট নাই বলার কারণে আমি যেটা মনে করি যে প্যানিকটা তারাই তৈরি করেছে। ওকে। আমরা বলি না আমার কাছে যে নিচ থেকে আমার কাছে মঞ্জু ভাই এইটা আমি আপনার সাথে কিছুটা একমত। সরকার সংকট নাই বলার সঙ্গে সঙ্গে মানুষ যখন দেখতে পাচ্ছে যে সংকট আছে, তখন আরো মনে হচ্ছে যে সরকার মিথ্যা কথা বলতেছে। কিন্তু বাংলাদেশের একটা, আপনি এইটা নিয়েও একটু কথা বলে, তো বাংলাদেশের একটা, এটা কিন্তু একটা আমি বলবো যে একটা বিল্ট ইন সমস্যা। সরকার যদি সমস্যার স্বীকার করে তাহলে পেনিকটা আসলে কয়েকশো গুণ বাড়ে। যেমন সরকার যদি বলে লবণ নাই, তাইলে কি হয়েছে বাংলাদেশে সেটা ধরেন আমরা পাঠ করছি। না, এখন খালিদ ভাই, ঘটনা হচ্ছে যে সরকার এই সংকট নাই বলার পরে যে প্যানিক বাইং শুরু হয়েছে, উনি যেটা ভাই বললেন আর কি, হেলাল ভাই বললেন, কথা হচ্ছে যে আপনি এমন একটা জিনিস সারা বিশ্বব্যাপী আপনি কোনো গোপন করতে পারছেন না, ঠিক আছে? আপনাকে তো সেই জিনিসটা ইজিয়ার ওয়েতে মানুষের কাছে ট্রান্সফর্ম করতে হবে। আপনি যদি বলতেন, কিন্তু আপনি যদি বলতেন, আচ্ছা ঠিক আছে বলবো, আমি একটু আসি, কিন্তু আমি আপনার কাছে আসবো একটা নতুন প্রসঙ্গ নিয়ে। কিন্তু আমি একটু বলতে চাই হেলাল ভাই, আপনারা যে এটা আসলে বলতে পারেন নাই, তার একটা প্রধান কারণ হচ্ছে মানুষ আপনাদের ট্রাস্ট করে না। এটা হচ্ছে আমার একটা হাইপোথিসিস। মানুষ আপনি বিএনপি বলে না, কিন্তু আপনি সরকারে আছেন বলে মানুষ আপনাকে ট্রাস্ট করে না। কারণ সরকারে আসার পরে বিএনপির, জি আপনি যদি একটু সংক্ষেপে একটু বলেন, আমরা পরের প্রসঙ্গে যাই। দেখেন, মানুষের কিন্তু একটা এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা সাধারণ জনগণের একটা এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট থাকে। এইটার থেকে আপনি বলতে পারেন আমরা সংকট নেই, যেটা বলেছি যে তেলের সংকট নেই, যেহেতু দেখেন ইরান যুদ্ধের পরে আমাদের কাছে যে জ্বালানি তেল ছিল, অর্থাৎ আমাদের দেশের প্রত্যেক দিন যে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল ছিল, হঠাৎ প্যানিক বাইং যখন শুরু হয়ে গেল, তখন এই সংকটটা শুরু হলো। সুতরাং আমরা বলেছি তখন তো সংকট নাই বলতেছেন। সংকটটা কিসের? আচ্ছা আচ্ছা মানে আচ্ছা তেল আছে কি নেই তার আচ্ছা আচ্ছা, সংকট। হেলাল ভাই আমরা অন্য প্রসঙ্গে যাব। আমি আপনাকে মঞ্জু ভাই, আমার যদি মঞ্জু ভাই, আপনি রেশনিং শুরু করছেন, অফিসের টাইম কমায় ফেলছেন, মার্কেটের টাইম কমায় ফেলছেন। মঞ্জু ভাই আমার যদি একটু টাইম দেন, একটা প্রশ্ন আমি সরলভাবে হেলাল ভাইকে করতে চাই। হেলাল ভাই, সরকার যেসব উদ্যোগ নিয়েছে, আপনি একটু সরকারের চেয়ারটা বাদ দিয়ে একটু দাঁড়া হয়ে দেখেন তো যে আপনি আসলে এইটাতে প্যানিক বাইং করতেন কিনা, বা প্যানিকড হইতেন কিনা, বাইং করেন আর না করেন। আমি আপনার এই বক্তব্যটা শুরু করতে চাই ওই বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতায়। আমরা বাংলাদেশিরা হুজ্জতে বাঙালি, হেকমতে চীন। মঞ্জু ভাইয়ের সাথে অনেকবার বলেছি আমরা একটু হুজক প্রিয়, আর চীনারা হেকমত অর্থাৎ জ্ঞান দিয়ে কাজ করে। এটা উদাহরণ একটা প্রবন্ধ আমি পড়েছিলাম যে হুজ্জতে বাঙালি, হিকমতে চীন। এখন যে হুজ্জতটা শুরু হলো, যুদ্ধ হচ্ছে, তেল পাওয়া যাবে না, পুরো আপনার তেলের পাম্পগুলো ক্রাউড হয়ে গেল। এটাকে আমি দোষারোপ করছি না, আমরা সংকটের যে জায়গাটা বলছি যে তেল আছে কি নেই, তেল আছে, কিন্তু ডিস্ট্রিবিউশন করতে যে যাদের কাছে তেলটা আছে, যে পাম্পের মালিকরা, ওকে, আমার মনে হয় হেলাল ভাই আপনার বক্তব্য, ওই সংকটটা আছে, এটা আমি স্বীকার করি, ওই সংকটটা আমার কাছে মনে হয়। কিন্তু দেখেন আজকেও প্রায় 60,000 মেট্রিক টন তেল আমরা বন্দরে খালাস করেছি, এবং 1 লক্ষ মেট্রিক টন তেল আপনার সৌদি আরবের ইয়ানবু থেকে শুরু হয়েছে, এটা হরমুজ প্রণালীকে বাইপাস করে আগামী 4 তারিখে বাংলাদেশে আসবে। অর্থাৎ গভর্নমেন্ট ইজ টেকিং লট অফ ইনিশিয়েটিভস টু কাট ডাউন দ্য সিচুয়েশন অ্যান্ড টু কুল ডাউন দ্য সিচুয়েশন। আমরা কিন্তু প্রচুর ইনিশিয়েটিভ নিচ্ছি। আমাদের হরমুজ প্রণালীতে 6টা জাহাজ আমরা ছাড়তে পেরেছি, এটা তো একটা কূটনৈতিক সার্থকতা। এবং এখন যে 1 লাখ মেট্রিক টন তেল, আচ্ছা হেলাল ভাই, আমি আমার আসলে অনেকগুলি প্রসঙ্গে যাইতে হবে। আপনি আমার একটু ছোট্ট করে, ছোট্ট না, এক লাইনে একটু বলেন তো, ইরান কি বাংলাদেশের জাহাজ আটকে রাখছে, মানে আসতে দিতেছে না আর? না, এখন তো আপনি দেখছেন যে মাঝে জয়যাত্রা যে সারের জাহাজটা বন্ধ করে দিল, তার আগের একটা আপনার ছিল
তেলের জাহাজ সেটা বন্ধ, আগে 6টা জাহাজ ছাড়ছে, এটা ঠিক। আগে এখন 6টা জাহাজ- এখন কি এখন ইরান হরমুজ বাংলাদেশকে জাহাজ পাস করতে দিচ্ছে না? বাংলাদেশ কেন, কোন দেশকেই তো এখন দিচ্ছে না। এখন তো কোন আগে যে দেশ থেকে দিছিল, হরমুজ মানে আগে যখন 6টা আমরা জাহাজ নিয়েছি সেই তেল আমরা আছে, সেইটা কিন্তু কি সেই তেলটা সেইটা কি বাংলাদেশের জন্য বিশেষ ব্যবস্থা, নাকি বাংলাদেশের উপর ইরান রুষ্ট? না না, বাংলাদেশ এবং মালয়েশিয়া, বাংলাদেশ আর মালয়েশিয়া এই সুযোগটা পেয়েছিল, এখন আর পাচ্ছে না, বুঝছেন? যেহেতু ইরানের উপরে নৌ অবরোধ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই জন্য আমি দেখলাম, এটা আমার বিশ্লেষণ, যে ইরানের উপর যেহেতু নৌ অবরোধ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেজন্য হয়তো ওই হরমুজ প্রণালী, বিশ্ব বাণিজ্য পথ, ওই পথ থেকে বন্ধ করে দিয়েছে তারা। আচ্ছা, ঠিক আছে, মানে হয় আমি একটু যাই হচ্ছে মঞ্জু ভাই আপনার কাছে। জি মঞ্জু আমি ভাই, একটু বলি, জি জি একটু হেলাল ভাই যেটা বলছেন, আমি মনে করি এই ক্রাইসিসে বিএনপি হুজ্জতে বিএনপির পরিচয় দিয়েছে। কারণ আমাদের সরকারের একটা হুজুগ হচ্ছে সবসময় অস্বীকার করা, সবসময় মানে সংকট নাই বলে মানুষকে এক ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করা। আর এখানে জনগণ কিছুটা হেকমতের পরিচয় দিয়েছে, সরকারকে সে বিশ্বাস করে নাই। এবং সে যে যেটা করেছে, যে তেলের দাম বাড়তে পারে, যেটা ওনারা বলেছেন যে মানুষ এই যে প্যানিক বাইং করে জমায় রাখছে, এই যে এখন সবাই লাভবান হবে। এখন আপনি যে দেখছেন যে যারা এতদিন এই যে অন্যায়ভাবে তেল মজুত করেছে, বিএনপির এই ডিসিশনটা, যে সে যদি প্রথম থেকে তেলের দামটা সমন্বয় করত, তাহলে এই প্রবলেমটা হতো না। এখন যেটা হয়েছে, যারা মানে মজুত করেছে তারা কিন্তু রাতারাতি ধনী হয়ে গেছে। মজুদ করার পক্ষে তো আপনি থাকতে পারেন না, আমি তো পক্ষে থাকছি না, মজুদ না। হেলাল ভাই, মঞ্জু ভাই যেটা বলতেছে সেটা খুব স্পষ্ট, যে ভাই আমার এখন সংকট হয়েছে, এখানে যুদ্ধ হইতেছে, এখন আমার তেলের দামের মধ্যে এরকম একটা স্ক্যারসিটি হবে, আমি তেলের দাম 120 টাকা থেকে 140 টাকা প্রথম দিনে আমি বাড়াই দিলাম। আমার তো আপনি যে তেলটা আছে, তেলের দাম বিশ্ববাজারে যখন বাড়লো, তার আগে আমাদের এলসি করা তেল আছে, সুতরাং আমি কেন জনগণকে এই ভোগান্তিটা দিব? এটা জনগণের ভোগান্তি না, তাহলে আর এই মজুদের ভোগান্তিটা হইতো না আর কি। এটা হলো মঞ্জু ভাইয়ের কথা। সেইটা মনে করেন আপনার একটা ভিউজ, সরকারের ভিউজ ছিল যে আমরা যে দামে তেলটা কিনছি বাড়ানোর প্রয়োজন হচ্ছে না, যখন প্রয়োজন আমার কাছে মনে হয় যে এটা একটা ফিলোসফিক্যাল তর্ক। এইটা বাংলাদেশের মানুষ, খালেদ ভাই, হেলাল ভাই স্বীকার করেছেন এখানে মিসম্যানেজমেন্ট হয়েছে গভর্নমেন্টের, এজন্য আমাদের ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে দেখেন তেলের দাম, মঞ্জু ভাই, হেলাল ভাই কিন্তু, আমি বলি হেলাল ভাই কিন্তু এত সরল না, গভর্নমেন্টের মিসম্যানেজমেন্ট বলে নাই, বলছে পাম্পলাদের মিসম্যানেজমেন্ট। মানে উনি গভর্নমেন্টের থাইকা গভর্নমেন্টকে বলবে, ওইটা তো না। উনি এখন গভর্নমেন্টের এমপি, অত ভালো কথা বলবে না তো উনি। আমি বলছি ওই যে বললাম করেছে জনগণকে, আমি যে জিনিসটা স্পষ্ট বলতে, পাম্পওয়ালারা, তেলের যারা ব্যবসা করে, তারা কিন্তু গভর্নমেন্টকে এক্সপ্লয়েট করলো, এটা কিন্তু ঠিক। আচ্ছা, গভর্নমেন্টকে এক্সপ্লয়েট করা গেলে সবাই করবে আর কি, আমার কাছে সেরকমই মনে হয়। গভর্নমেন্ট ইজ স্টেট ইজ দেয়ার উইথ অল মেশিনারি নট টু বি এক্সপ্লয়েটেড। সরকার না আপনার এই আমাদের যে 2 মাসের সরকার, অবশ্যই আমরা এই যে চ্যালেঞ্জটা হঠাৎ করে তৈরি হলো, মানে হ্যাপেন্স টু একটা চ্যালেঞ্জ আসলো, এই চ্যালেঞ্জটা আমাদের দ্বারা সৃষ্ট না, এটা বাইরের চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে যাই। আমার কথাগুলো বলে ফেলি, আর আপনার যদি প্রশ্ন থাকে করতে পারেন। প্রথম আমি এটা বলি যে আমাদের বিপিসি, যেটা পেট্রোলিয়াম কর্পোরেশন, আপনি জানেন যে পেট্রোলিয়াম কর্পোরেশন একটা লাভজনক প্রতিষ্ঠান আকারে গত 11 বছরে প্রায় 52,000 কোটি টাকা লাভ করেছে, এবং শুধু গত অর্থ বছরেই তারা লাভ করেছে 4,300 কোটি টাকা। তেলের প্রসঙ্গটা থেকে আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। আমি আপনাকে একটু জানাই, আমি দীর্ঘদিন এনার্জি রিপোর্টিং করছি, আমি আপনাকে বলি এই সব লাভ কিন্তু কাগজে কলমে। এর মধ্যে দেখেন বিপিসি সরকারের থেকে কয় টাকা পায়, ওই পেট্রো বাংলারে ওই বিল পরিশোধ করতে পারে না পর্যন্ত। আমি বললাম, আমি শিওর, আমি অনেক দিন এটা পরীক্ষা করি না, কিন্তু আমি জানি সরকারের যেগুলি লাভ দেখায় প্রতিষ্ঠানগুলি, এগুলো হচ্ছে কাগজে, পেপার টাইগার। আচ্ছা, আমি যদি যুক্তির খাতিরে ধরে নিই, আমি আপনাকে বলি যে দেখেন, সারা পৃথিবীতে যখন তেলের দাম বাড়লো, তখন আমাদের বর্তমান মহাশয় সরকার তেলের দাম বাড়ায় নাই, এবং এটা ক্রেডিট নিয়েছে যে দেখেন সারা পৃথিবীতে বাড়ছে, আমরা বাড়াই নাই। সারা পৃথিবীতে যখন তেলের দাম কমা শুরু করলো, তখন ওনারা বাড়ালেন। আমার কথা সেটা না, আমার কথা হলো এই যে আপনার মিসম্যানেজমেন্ট এবং আপনার এই যে কুটো রাজনীতি করার যে চেষ্টাটা হয়েছে, এটা কিন্তু বুমেরাং হয়েছে। আমাদের সারা দেশের মানুষ কষ্ট পাইলো, আপনি ঠিকই বাড়াইলেন,
ওকে কিন্তু ডিসিশনটা আপনি সাহস করে, এত বড় একটা জনপ্রিয় সরকার, এত মানুষের মানে সমর্থনে আসা সরকার, জনগণকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে কিন্তু সুন্দর করে বিষয়টা ম্যানেজ করে ফেস করতে পারে। ওকে মঞ্জু ভাই, সেটা না করতে হজবরল হয়েছে। মঞ্জু ভাই আমরা একটু এটা তো আমরা একটু মুভ ফরওয়ার্ড করি যে এইটা কিন্তু জি। এই সরকার আসার পরেই প্রধান যে সমস্যাটার মধ্যে পড়ছে সেটার মধ্যে আমি বলবো যে স্বাস্থ্য সংকট, হামের মৃত্যু থেকে শুরু করে অনেকগুলি জরুরি স্বাস্থ্যসেবা, তারপরে জ্বালানি সংকট, অনেকগুলি সংকটে কিন্তু সরকার পড়ছে। কিন্তু আমি যদি খুব সাদা চোখে আমাদের যে বিরোধী দলীয় জোটকে দেখি, সেই বিরোধী দলীয় জোটের ক্ষেত্রে এই সব সংকটে তাদের কথা বলার থেকে তাদের মূল কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এই সরকার করতেছে না। তাদের মূল কথা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ডিপ স্টেট এগুলিতে কাজ করতেছে। আপনি এগুলিকে কিভাবে দেখেন ভাই? মানে সামনের যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে তো সেই ইঞ্জিনিয়ারিংয়ের আপনারা অনেক বেশি পার্ট, এই ইঞ্জিনিয়ারিংয়ের আর্কিটেক্ট হচ্ছেন মঞ্জু ভাই। যদি এইটার মধ্যে থেকে ডিপ স্টেট কাজ করে থাকে তাহলে ডিপ স্টেটের সবচেয়ে বড় প্রভাব মানে কি বলবো সবচেয়ে বড় বেনিফিশিয়ারি লোক হচ্ছে এনসিপি। যদি এইটার মধ্যে থেকে মানে অন্য আরো কিছু হয়ে থাকে, জামায়াতে ইসলামী এটার সাথে সম্পূর্ণভাবে যুক্ত ছিল, এইগুলি সামনে আনার মানে ইয়াটা কি, মানে মাজেজা বা ফজিলতটা কি, এটা যদি আমাদের একটু বলতেন। আমি আপনাকে একটা একটা করে বলি, অনেকগুলো কথা আপনি বলেছেন। প্রথম কথা হচ্ছে যে হামের প্রসঙ্গে, হামের টিকা প্রসঙ্গে যে আলোচনাটা এসেছে, এটা আমরা যতটুকু প্রথমে জেনেছিলাম যে বিগত প্রায় বেশ 10 বছর ধরে হামের টিকা আনা হয় নাই, কিন্তু পরে তথ্য নিয়ে জানা গেল যে না, হামের 2022 সালে হামের একটা অলরেডি ভ্যাকসিনেশন হয়েছে। এখন প্রসঙ্গ অন্যটা, প্রসঙ্গ হচ্ছে যে আমাদের এই সরকার, আমরা অবশ্যই, আমার প্রথম কথা হচ্ছে যদি প্রিভিয়াস গভর্নমেন্টের হেলথ সেক্টরে যদি মানে ওনাদের কোনো ধরনের গাফিলতি থাকে, যেটা আমরা দেখলাম যে সরকারের প্রধান থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ পর্যন্ত সবাই দায়ী করছেন এর আগের সরকারকে, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি মনে করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা একটু রহস্যজনক ভাবে দেখছি যে এই সরকার এর ইমিডিয়েট আগের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বিষয়ে সমালোচনা করছেন কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না, বরং আমরা দেখছি প্রিভিয়াস সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্বরত যারা ছিলেন তারা কোনো না কোনো ফর্মে এই সরকারের সাথে কাজ করছেন, এবং সেটা পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের আইনমন্ত্রী থেকে শুরু করে আপনি যদি দেখেন ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের ইলেকশন কমিশন, ইলেকশন সেক্রেটারি, আমাদের সেনা প্রধান, আমাদের রাষ্ট্রপতি, এই কথাগুলো আপনি যদি দেখেন, এটা খালেদ ভাই আমি কয়েকদিন আগে আপনার একটা শোতেও এটা আপনি বলেছিলেন যে আমরা দেখি টোটাল প্রিভিয়াস গভর্নমেন্টের সচিব পর্যায়ের এবং বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় যত লোক আছে, এই সরকার বেশিরভাগ লোকদেরকেই তাদের মতো করে ব্যবহার করছে, শুধু তাদের যারা তারা তাদেরকে মনে করেছে। আপনি দেখেন তারা ক্রিকেট কন্ট্রোল বোর্ডে, ক্রিকেট বোর্ডে চেঞ্জ এনেছেন কিন্তু ফুটবল ফেডারেশনে চেঞ্জ আনেন না, কারণ ফুটবল ফেডারেশনে ওনাদের লোক, ওনাদেরই লোক, এই জন্য চেঞ্জ করেন না, কিন্তু ক্রিকেট বোর্ডে চেঞ্জ করেছেন যেহেতু ওখানে ওনাদের লোক বসাতে হবে। এইভাবে আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো। তো আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে কথায় কথায় সবাই বলছে যে প্রিভিয়াস সরকারের সময়ে জামাত, এনসিপি, এবি পার্টি তারা খুব সুবিধা পেয়েছে। আপনি দেখেন প্রিভিয়াস সরকারের সময় আমরা তীব্র সমালোচনা করেছিলাম যে এই সরকার তিনটা দলকে আপার হ্যান্ড দিচ্ছে, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত, একটা হচ্ছে এনসিপি, এবং আপনি অনেক জায়গায় এটা খুঁজলে পাবেন। আপনি দেখবেন জাতিসংঘের অধিবেশনে এই তিনটা দলকে নেওয়া হয়েছে, আপনি দেখবেন ঐকমত্য কমিশনে আমরা যখন কথা বলছিলাম প্রচুর আপনি নোট পাবেন, আমরা বলেছিলাম যেখানে একটা সিকিউরিটি কাউন্সিল, একটা জেনারেল কাউন্সিল, সাধারণ পরিষদ, সিকিউরিটি কাউন্সিলকে বিএনপি, জামাত, এনসিপি, ফাইনালি সব কথা ওরাই বলবে। এখন আমরা কিন্তু এগুলো মেনে নিয়েছি যে তারা ঠিক আছে, একটা বিএনপি হচ্ছে বড় দল, জামাত হচ্ছে দ্বিতীয় বড় দল, আর এনসিপি হচ্ছে, যদিও এনসিপি জুলাই অভ্যুত্থান করে নাই, জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে জুলাই নেতৃত্বের দ্বারা এনসিপি গঠিত হয়েছে, তারপরেও আপনি দেখবেন যেমন জুলাই স্মৃতি জাদুঘর যখন উদ্বোধন হয়, ডক্টর ইউনূস তিনটা দলের নেতাকে সাথে নিয়ে গেছেন। আপনি দেখেন তারেক রহমান যখন দেশে এসেছেন উনাকে একদম আমি একটু মাঝখানে কথা বলি যে আমি গত সরকারের সময় বাধ্য হয়ে, ওই সরকারের কোনো ভোট চাওয়ারও ছিল না, পাওয়ার ছিল না, বাধ্য হয়ে অল্প কিছুদিন পরে ওই সরকারের নানা রকম সমালোচনা আমাদেরও করতে হচ্ছিল, প্রশ্ন করতে হচ্ছিল, কারণ ওই সরকার প্রশ্ন করা যায় এরকম অসংখ্য কাজ ওই সরকার করছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনিও এটা বললেন যে গত সরকারের সমালোচনা করা হইতেছে অথচ তাদের শাস্তি নিশ্চিত করা হইতেছে না, কিন্তু সাথে সাথে আপনার মুখেই আমরা এটা শুনলাম যে ওই সরকার যেই তিন পক্ষকে সবচেয়ে বেশি গুরুত্ব বা আনডিউ প্রিভিলেজ দিছে পলিটিক্যাল পার্টির মধ্যে, বিএনপি, জামাত এবং এনসিপি, এবং আপনি জানেন যে শুধু প্রশাসনে বড় বড় মুখ আমরা যেগুলি আছে, যেগুলি দেখি না, সেগুলি এনসিপির লোকদের কথায় 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 সচিব বদলি হয়েছে,
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদলি হয়েছে ভাই, আমি আপনাকে বলতেছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে আসা হয়েছে এনসিপির নেতাদের পছন্দ হয় নাই বইলা। সেই সরকারের দুইটা পার্টির সাথে আপনারা গিয়ে জোট করলেন, থাকলেন, থাকতেছেন, আগায় নিচ্ছেন, ওটা কেমন? অন্যদের মধ্যে কিন্তু আমি আপনাকে বলি, জি। আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারটা তো আমি আপনাকে জন্য বলছি যে এটা কোনো বিশেষ দলের পক্ষে ছিল না, এটা ওই রেশিও অনুসারে সব দলেরই সেখানে এক ধরনের প্রাধান্য কর্তৃত্ব ছিল। আপনি যেটা বললেন যে তাদের কথায় নিয়োগ হয়েছে, বদলি হয়েছে, আরে ভাই তারা নিয়োগই তো দিচ্ছে। আপনার ডক্টর ইউনূসের নিয়োগটার মূল সেই নিয়োগ না, ডক্টর ইউনূসের নিয়োগ পর্যন্ত ঠিক আছে ভাই, কিন্তু আমার কথা পছন্দ হয় নাই দেখে আমি জেলা প্রশাসক, টিএনও, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগুলিকে আমি সরাই দিচ্ছি, সেটা কোনো নিয়োগ দেওয়া হইলো না ভাই। না, এটা তো আমি তো আপনাকে বলছি, এই ধরনের এভিডেন্স বিএনপির কথাও হয়েছে, জামাতের কথা হয়েছে, এনসিপির কথা হয়েছে। আপনি কেন মনে করছেন না যে জামাতের একজন এমপি চিটং এ বলেছিল না যে আমাদের কথায় প্রশাসন চলতে হবে, এটা নিয়ে তো সমালোচনা হয়েছে। বিএনপির বহু নেতাদের বক্তব্যকে আপনি শুনেন নাই যে আমরা আমাদের কথায় চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি কাউকে আলাদা করে, এই যে আমি যেটা বলছি যে আপনি আলাদা করে একটা দলকে বলছেন, বিষয়টা এমন না, বিষয়টা তিন দলেরই যেখানে যেখানে সুবিধা ছিল, যেখানে যেখানে আপনি এখন দেখেন, আপনাকে আমি আরো অনেক উদাহরণ দিতে পারবো, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ইউজিসির চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাদের বিএনপির লোক ছিল তাদের কিন্তু সরানো হয় নাই, যারা বিএনপির লোক না, মানে বিএনপি মনে করে তাদের লোক না, তাদেরকে সরিয়ে তারা কিন্তু নতুন করে রিপ্লেস করেছে। এটা নিয়ে আমি কোনো অসুবিধা নাই, বিএনপি করুক, কিন্তু বিএনপি যেহেতু তাদের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে তারা দলীয়করণ করবে না, এই জায়গাটায় আমরা সমালোচনা করব বিরোধী দল হিসেবে। এখন বিএনপি যদি নিজেদের লোক বসিয়ে সেখানে গুড গভর্নেন্স দিতে পারে তাহলে তো জনগণ তো স্বাভাবিকভাবে আমাদের বিএনপি তো ভালো, আপনি দেখেন বিএনপি একটু দলীয়করণ করতেছে না, আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনে নিয়োগ দেয়, অন্তর্বর্তীকালীন থেকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেয়, আওয়ামী লীগ থেকে প্রেসিডেন্ট নিয়োগ দেয়, তারপর হচ্ছে নিরপেক্ষ থেকে কি জানি করে, নিরপেক্ষ থেকে আইসে নিরপেক্ষ অ্যাটর্নি জেনারেলকে ধরে নিয়ে এসে আইনমন্ত্রী বানায়। বিএনপির মতো সর্বদলীয় লোক তো আমি দেখি না। এখন আপনাকে মন্ত্রী বানানো বাকি অথবা হাসনাত আব্দুল্লাহকে মন্ত্রী বানানো বাকি, তাহলে একদম সব পারফেক্ট, একদম সব দিক দিয়ে সবকিছু হয় না। আমি আপনাকে বলি, বিএনপি তো জাতীয় সরকারের কথা বলেছিল, আমি এটা বলছি না জাতীয় সরকার মানে আমাদেরকে মন্ত্রী বানাতে হবে। জাতীয় সরকার কথার অর্থই হচ্ছে যে তিনি দলীয়করণ করবেন না, বা তিনি এক ধরনের সকলের কনসেনসাস নিয়ে উনি রাষ্ট্র চালাবেন। এখন আপনি দেখেন প্রথম থেকে আপনি যে কথাটা বলেছেন যে বিরোধী দল সংসদে শুধুমাত্র জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলছে কেন? কারণ পার্লামেন্টটা প্রথম দিন থেকেই এক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। প্রথম দিনেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিতর্ক এবং শপথ বর্জন নিয়ে যেটা শুরু হলো, এবং এরপরের মানে সংসদের প্রধান এজেন্ডা ছিল 133টা অধ্যাদেশ বাস্তবায়ন। ফলে স্বাভাবিকভাবে সংসদের এজেন্ডাই ছিল এটা প্রায়োরিটি। দেন যখন আপনার অন্যান্য বিষয়গুলো আসছে, আপনি দেখবেন হাম নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী উত্তরও দিয়েছেন, এবং স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এখানে জবাবদিহিতার মধ্যে থেকে কিন্তু হামের ইস্যুটাকে প্রচুর ওনারা কাজ করেছেন। সেকেন্ড, তেলের ইস্যুতে কিন্তু প্রতিদিনই বিভিন্ন আলোচনা হয়েছে, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে জ্বালানি মন্ত্রী বলেছেন পর্যাপ্ত তেল আছে, এবং জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে ইতিহাসের মানে সর্বোচ্চ পর্যায়ের ওনাদের। এটা তো সহজ। আমি আপনাকে বলি, আপনি বিপিসির ডেটাটা আপনি দেখতেছেন, বাংলাদেশের আসলে পৃথিবীতে যদি কোনো যুদ্ধ না চলে, বাংলাদেশে যদি সব জাহাজ যদি বাংলাদেশ থেকে সব একসাথে চলে আসে, তাও একটা নির্দিষ্ট পরিমাণের বেশি মজুত করার ক্ষমতাই বাংলাদেশের নাই। কারণ এবং ক্রুড আইনা রিফাইনারিতে নেওয়ার পর একটা নির্দিষ্ট পরিমাণে তার আনতে হবে, এবং এইটাতে বহুবার বলা হয়েছে যে বিপিসির মজুত ক্ষমতা, রিফাইনারির ক্ষমতা এটা বাড়ানো হোক। এটা কোনো সরকার কখনো আমল দেয় নাই, এইটার মধ্যে এটা চলতেই আছে। সুতরাং ও যদি বইলা থাকে, বলছে শিওর, জ্বালানি প্রতিমন্ত্রী যদি বলে যে ইতিহাসে সবচেয়ে বেশি মজুদ আছে, সে কথা ঠিক, কারণ মজুদি তো 30 দিনের, 35 দিনের, 40 দিনের, মানে লিমিটেড টাইমের। এর বেশি তো কখনো থাকবে না। এই যে খালিদ ভাই আপনি ক্লারিফিকেশন দিচ্ছেন, সত্য, আমিও মনে করি, কিন্তু এই কথাগুলোর অর্থহীন কথা, এটা তো অর্থহীন কথা। তো আপনি ইন্টেনশনটা বোঝাতে চাচ্ছেন মানুষকে যে আমাদের কোনো সংকট নাই, সংকটটা কৃত্রিম তৈরি হচ্ছে। আচ্ছা দেখেন, শেখ হাসিনা থাকলে কিন্তু এতদিনে খুব সহজে বলে দিত যে মার্কিন যুদ্ধটা জামাত বিএনপি বা বিএনপি জামাত লাগাইছে। কিন্তু বিএনপির সমস্যাটা যেটা হচ্ছে যে, আমি বারবার বলি হেলাল ভাইদেরকে যে এটা একটা গ্লোবাল ক্রাইসিস। গ্লোবাল ক্রাইসিস আমাদের সারা দেশের মানুষকে বা সকল স্টেক হোল্ডারদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে পারতাম,
ঐক্যবদ্ধ করে এই সিচুয়েশনটাকে আমরা ফেস করতে পারতাম। ওকে, সবাইকে যখন আপনি মঞ্জু ভাই, অন্তর্ভুক্ত করতেন, আপনার এই জায়গা আমরা একটু হেলাল ভাইয়ের শুনি। হেলাল ভাই, আপনার কাছে কি মনে হয় আসলে আমরা ঐক্যবদ্ধ থাকলে এই সমস্যাটা আরো ভালো সমাধান করা যেত? যে আইডিয়াটা বিএনপি আমাদের আগে দিছিল, যে বিএনপি সবাইরে নিয়ে একটা সরকার করতে চায়, যত দিন যেতেছে আমরা বিএনপিকে দেখতেছি তারা একলা হচ্ছে বা একলাই সবকিছু করতে চাইতেছে। দলীয়করণ বা এক বোর্ডে 6 জন নিজেদের ছেলে মেয়েদের নিয়োগ দেওয়া, এগুলির এক ধরনের লক্ষণ আর কি, 6 জন বা 4 জন। ছোট করে বলেন হেলাল ভাই, আপনাদের তো অনেকগুলি প্রসঙ্গ রয়েছে। না, অনেকগুলো প্রসঙ্গ রয়েছে, মঞ্জু ভাই একাই বলে গেলেন। দেখেন, আচ্ছা, আপনি একটু একা বলেন, আরাম করে বলেন। না, স্বাস্থ্য খাত নিয়ে বলেন, আমের টিকা, হ্যাঁ, আমের টিকার ক্যাম্পেইন 23 সাল থেকে বন্ধ হয়ে গেছে। 23 সালের থেকে বন্ধ হয়ে গেছে। আমরা এবার 5 এপ্রিল থেকে গণটিকা দেওয়া শুরু করেছি। তাহলে আপনি কি আমাদের এই ক্রেডিটটা দিবেন না? কারণ কি, আপনারা তো দিলাম তো দুইটা সরকার পরপর এই অপরাধটা করে গেছে। তারা টিকা ইভেন আমদানিও করেনি। আমরা নতুন করে এই গণটিকা কার্যক্রম শুরু করলাম। স্বাস্থ্য খাতে দেখেন, আমরা এবার বলেছি যে এবার বাজেটে আপনারা কি কি করছেন সেটা আমরা প্রতিনিয়ত শুনি বা শুনতে বাধ্য হই। হেলাল ভাই, দয়া করে মঞ্জু ভাই যেটা বলতেছিল সেইটা একটু বলেন। জাতীয় সরকার বা সবাইকে নিয়ে চলার যে একটা ঘোষণা আপনারা দিছিলেন, দলীয়করণের বাইরে থাকা, ওইটা আপনারা করতেছেন কিনা সেটা বলেন ভাই। আমাদের পার্লামেন্টটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি আমাদের একটা ঐক্যমতের পার্লামেন্ট না? আমরা সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করলাম, নির্বাচন করে যে পার্লামেন্টটি গঠন করলাম, সেই পার্লামেন্টে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে না? অবশ্যই আলোচনা হচ্ছে। তাইলে আপনি কি পার্লামেন্টের বাইরে রেখে আরেকটি জাতীয় কমিটি করতে চাচ্ছেন? সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আপনারা বিরোধী দল বা বিরোধী মত থেকে, বিরোধী মতাদর্শের লোককে আপনারা অনেক না, আপনার তেলের ব্যাপারে আপনারা সবই এক তেলের ব্যাপারে কি কোনো বিরোধী, না এটা ঠিক, বিরোধী দল থেকে তেলের ব্যাপারে যে কি কোনো পার্লামেন্টারি কমিটি বা জাতীয় কমিটির কথা বলা হয়েছে? বরঞ্চ আমরা তেলের যে বিষয়টা, আমরা প্রত্যেক দিন 2 দিন বা 3 দিন পর পর আমাদের জ্বালানি মন্ত্রী 300 ধারায় একটা বিবৃতি দিচ্ছেন। আপনারা কেউ মানছেন, কেউ মানছেন না। ঐক্যমতের সরকারের কথা বলছেন, আমরা তো সেই ঐক্যমতের সরকার তৈরি করেছি না? এবং পার্লামেন্ট রয়েছে, সেখানে আপনি আরেকটি মিটিং করে আপনার আরেকটি কমিটি করবেন। আপনার বৈশ্বিক একটা সমস্যা, এইটা আবার আমি তাহলে বুঝলাম না, পার্লামেন্টের থেকে আপনি কি ইনভ্যালিড করে দিতে চাচ্ছেন, তাই না? আর একটা কথা বললেন যে ওই যে সংবিধান সংস্কারের কথা বললেন। দেখেন, আপনি জুলাই সনদের কোথাও যদি লেখা দেখাতে পারেন সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, আমরা তাহলে সেটা মানতে বাধ্য। কিন্তু আপনি দেখাতে পারবেন যে আমাদের যে জুলাই সনদ বাস্তবায়ন, আমি আপনাকে অন্য জায়গায় দেখাইতে পারবো যে সংবিধান সংস্কার কমিশনের কথা আপনারাই বলেছেন সবার আগে 31 দফায়। না, সেটা জুলাই সনদে বলা দরকার নাই আপনাদের। যাই হোক, আমি এই সংস্কার নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে কথা বলতে চাই না। হেলাল ভাই, আপনি এইটার মধ্যে আপনি বলেন যে আপনি খুশি কিনা যে সবাই সাথে একসাথে আপনারা করতেছেন, মানে সব দলের সব মতের লোক। দেখেন, যেখানে পার্লামেন্টটা ভাইব্রেন্টলি কাজ করছে, আচ্ছা, এবং পার্লামেন্টে আমরা সবকিছু আলোচনা করছি, তাহলে তো আপনার গণতন্ত্রের আলোচনা করতেছেন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কি আপনাদের মতের যারা না তারা আছে? দেখেন, সংসদের সমস্ত কমিটিগুলো এখনো করা হয়নি, কেবল কার্য উপদেষ্টা কমিটি আর একটা বিশেষ কমিটি করা হয়েছে। যখন অন্য স্ট্যান্ডিং কমিটিগুলো করা হবে তখন আরো ভালো হবে, তাই না? কেবল আমাদের, মানে আপনি বলতেছেন যে পার্লামেন্ট একসাথে যদি কার্যকর হয় তাইলেই পার্লামেন্ট চলছে, পার্লামেন্ট ভালো মতো কাজ করলেই সেইটাও একটা জাতীয় সরকারের মতো কাজ করে, তাই তো? পার্লামেন্টে সবকিছু হবে। আপনি কি তাহলে প্যারালাল আরেকটি সরকার গঠন করবেন? না, আমি প্যারালাল আরেকটি সরকার চাই না। আপনার কাছে মনে হইতেছে কিনা যে আপনারা যে ধরনের জাতীয় সরকারের একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ধরনের জাতীয় সরকার এখন হচ্ছে? আমরা তো বলেছি যে 24-এ, আপনি দেখেন 24-এর গণঅভ্যুত্থানে যারা আমরা করেছি, জামাত বাদে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করব। কিন্তু দেখেন, আমরা যখন জুলাই সনদ বাস্তবায়ন করতে যাই বললাম যে জুলাই সনদে আছে যে ডেপুটি স্পিকারটা বিরোধী দল নিতে হবে, ওনারা কিন্তু নিলেন না। নিলেন না, তার মানে কি জুলাই সনদ অবমাননা করলো এবং জাতীয় সরকার। আপনি দেখেন, আমরা তো আমাদের দলে কি আমি পরবর্তী প্রশ্ন,
অন্য দলের এমপিরা রয়েছে না, আপনি মন্ত্রী রয়েছে না, জুরায়ন সাকি মন্ত্রী হয়েছে না, Okay. নূর মন্ত্রী হয়েছে না, আহ, আপনার সিভিল সোসাইটি থেকে তো মন্ত্রী হয়েছে, ডক্টর তিতুমির মন্ত্রী হয়েছে, রাইট আপনার জাহিদ মন্ত্রী হয়েছে না। রাইট রাইট আমাদের তো আমরা অন্য দল আপনার গণ অধিকার মন্ত্রী- পরিষদ থেকে মন্ত্রী হচ্ছে, Right. আমাদের যে ঐক্য পরিষদ, মঞ্জু ভাই থাকলে মঞ্জু ভাই মন্ত্রী হতো, মঞ্জু ভাই Okay. তো থাকেনি আমাদের সাথে, যদি আপনাদের সঙ্গে যাইতো আর কি তাহলে মন্ত্রী হইতো, এটা ঠিক। হয়তো বা হয়তো আচ্ছা, আচ্ছা, হয়তো বা হয়তো। আপনাদের সাথে যাইতে হইতো তার আগে, মানে তার অবস্থানটা রাইখা সিদ্ধান্ত গ্রহণকারী অবস্থায় থাকবেন কিনা সেটা ছিল হচ্ছে প্রশ্ন। আচ্ছা হাওয়েভার আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেই প্রশ্নটা হচ্ছে খালিদ ভাই, হেলাল আমার ভাই, একটু কথা ইলেকশনে- আছে। না না মঞ্জু ভাই আপনি বললেন, হেলাল ভাই ইলেকশনের আগে আমরা দেখছিলাম যে ফেসবুক পোস্টে নিজের কার্টুন জুড়ে দিয়ে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু আপনারা ক্ষমতায় আসার পর কার্টুন শেয়ার করার জন্য একজনের গ্রেফতার করা হয়েছে। এবং শুধু এইটা না, সংসদে এই প্রসঙ্গটা উঠার পরে বিরোধী দলের এমপি হাসান আব্দুল্লাহ যখন প্রসঙ্গটা তুললেন, চিফ হুইপ সংসদে দাঁড়িয়ে, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, উনি সংসদে দাঁড়িয়ে ব্যাখ্যা দিতেছেন যে কেন তাকে গ্রেফতার করা ঠিক হয়েছে, কেন তিনি কত খারাপ লোক, তিনি কি কি বাজে কথা বলেন, তিনি কি কি করছেন, সেটা একটা ফিরিস্তি আমরা শুনলাম। হেলাল ভাই আপনি তো সংসদে ছিলেন, আমি আপনার দিকে আমি ছিলাম, আমি এটা একটু বলি। জি ওই সময় আপনি যেটা বলছেন এভরিথিং ইজ পারফেক্টলি অলরাইট, কিন্তু আপনি কি এটা শোনেননি যে আমার যে কার্টুন, অর্থাৎ চিফ হুইপের যে কার্টুন, ওই যে উনি আপনি ফান করে বলছিল যে আপনার তিমি মাছ এবং ওই হাঙ্গর খাওয়াবো, তো একটা কার্টুন আঁকা হয়েছে। এই কার্টুন আঁকার জন্য যদি গ্রেফতার করা হয় মাননীয় স্পিকার, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, এটা বলছে। তারপরে তিনি আপনি যেটা বললেন তার অন্য দোষের কথা বলছে। এখন দ্যাট ডাজ নট মিন যে তার বিরুদ্ধে কার্টুন আঁকার জন্য গ্রেফতার, তিনি তো বলছেনই যে আমার বিরুদ্ধে কার্টুন আঁকা। হেলাল ভাই আমি শুধু চিফ হুইপকে কনসেন্ট্রেট করি, উনি যেসব কারণ বলছেন সংসদে, সেই সব কারণগুলি কি একজন মানুষকে গ্রেফতার করার জন্য যথেষ্ট কারণ? উমুককে কটূক্তি করছেন, তুমুককে এটা করছেন, এবং রাতের বেলা তাকে ডিবি গিয়ে তুলে নিয়ে আসতে হবে, আমি আপনার সাথে একমত, কিন্তু আপনি যখন বলছেন যে কার্টুন আঁকার জন্য গ্রেফতার হয়েছে, তখন আমি দ্বিমত করছি। কারণ আমি দেখছি যে ওইসব মন্তব্যগুলো আগে করা, কার্টুনটা আমি খালি শেয়ার করছি, আমি কালকে গ্রেফতার হয়ে গেলাম, আমি কি বলবো তাহলে? আমি তো বললাম যে কার্টুন আঁকার জন্য সে গ্রেফতার হয়নি, কার্টুন আঁকার জন্য। আর গ্রেফতার যে সমস্ত কারণে হয়েছে সেই সমস্ত কারণের জন্য গ্রেফতার হওয়া উচিত বলে আমি মনে করি না, কারণ একটা আইন থাকা উচিত। যে আপনি একটা আইসিটি, আমাদের দেশে আইসিটি আইন এখন নেই, যেহেতু আমরা আইসিটি আইনের বিরুদ্ধে বহু কিছু বলেছি। আপনি দেখেন একটা ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিওয়্যার দেয়ার ইজ এ চেইন। আপনার স্বাধীনতা কতটুকু তার একটা সীমা নির্ধারণ করা উচিত। যখন স্বাধীনতার সীমানা, কিন্তু এই যে কতবার যে শুনছি যে গঠনমূলক সমালোচনা, মানে গঠনমূলক সমালোচনা আমি বলছি না। আপনি যখন বর্গীয় শব্দ দিয়ে কোন লোককে বলেন, আমিও যদি কোনো বিরোধী দলকে বলি, বিরোধী দল যদি আমাকে বলে, এর জন্য মামলা হতে পারবে না ভাই, এর জন্য ডিবি এসে তুলে নিতে পারবে না, ডিবি এসে তুলে নিতে পারবে না ভাই। আমি তো বলছি ভাই মামলা হতে পারবে না, কিন্তু আপনি কি একবার বলবেন না যে আমাদের এই সমাজটাকে আমরা এইভাবে অশ্লীল শব্দ বলতে পারি না। রাশেদ প্রধান, আপনার ওই যে শফিউল আলম প্রধানের ছেলে, ও একটা রাজনীতিবিদ, নিউ রাজনীতিবিদ, ও যে সমস্ত শব্দ ব্যবহার করলো, আমি তাকে গ্রেপ্তার হবে না, সে গ্রেপ্তার করা উচিত না, কিন্তু একটা শিক্ষিত ছেলে হয়ে রাজনীতির একটা উদীয়মান তারকা হিসেবে সে কি এই কথাটা বলতে পারে? এই যে মানুষকে ক ব ছ দিয়ে কথা বলা। তারপরে আপনি দেখেন আরো আপনি বিভিন্ন নেতৃবৃন্দর আমি দেখলাম যেভাবে কথা বলে, মানুষকে হিউমিলেট করে। আমি এখন যদি এই সমস্ত কথা বলি, আমাদের হাসনাত বা আমাদের নাহিদ ওরা তো বলে না, আপনার মঞ্জু ভাই তো বলে না, যারা বলে তাকে বলা উচিত। আপনি বলেন, আমি মামলা করতে বলছি না, মামলা করা উচিত। ভাই আপনার প্রশ্নটা একটু মঞ্জু ভাইকে রাখি, যে মঞ্জু ভাই আসলে হচ্ছে আপনার সাথে আমার এটা নিয়ে আসলে অনেকবার কথা হয়েছে যে এই ধরনের গালাগালি, এটা একটা মনস্তাত্ত্বিকভাবে এটা সাংঘাতিক, আগের মতো এটাকে উড়াই দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আপনাকে সামনে এসে কেউ একটা গালি দিতেছে, সেইটা একরকম দলবদ্ধভাবে কেউ আপনাকে আক্রমণ করতেছে বা অনেক ধরনের বাজে কথা বলতেছে এটা সোশ্যাল মিডিয়ামে, যেখানে আপনি জানেন যে আপনার কন্যা বা আপনার স্ত্রী বা আপনার মা, আপনার নানি দাদি, তারাও আসলে এখন ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মিডিয়ামের মধ্যে আসে, এগুলি আসলে খুবই হিউমিলেটিং।
আমরা কিন্তু মানে এই যাদেরকে আমরা রাজনৈতিক দল হিসেবে যাদেরকে আমরা খুব একটা কি বলবো আমরা যে খুব দায়িত্বশীল আচরণ করতে দেখি, তাদের এই ক্ষেত্রে একটু দায়িত্বশীল আচরণ করতে দেখি না। তাদেরকে আমরা দেখি না যে তোমরা এগুলি বলতে পারবা না, আসলে এটা জোর করে বলতে। ভাই আপনি আমাকে একটু সময় দিয়েন, আমি কয়েকটা কথা বলি। আচ্ছা, আপনার এটাও বলবো, কিন্তু আপনি অল্প সময় বেশি কথা বলে ফেলেন, কারণ হচ্ছে আমি চুপ বলতেছি। জি বলতেছি, প্রথম কথা হচ্ছে হেলাল ভাই যেটা বললেন যে ওনারা নুরুল হক নূরকে মন্ত্রী বানিয়েছেন, ওনারা জোনায়েদ সাকিকে মন্ত্রী বানিয়েছেন। দেখেন, এটা কিন্তু জোট সরকারের ফরম্যাট। জোট সরকার একটা সরকার, সংসদীয় সরকার একটা সরকার, আর জাতীয় সরকার আরেকটা সরকার। এগুলা তিনটার আলাদা টার্ম আছে। তাহলে সংসদীয় সরকার তো সবসময় যারা মেজরিটি তাদের কথা সিদ্ধান্ত হবে। তাহলে আপনি জাতীয় সরকারের কথা না বলতেন, আপনি জাতীয় সরকারের কথা বলার মানে হচ্ছে যে আপনি মাইনরিটি ভয়েসকেও গুরুত্ব দিবেন, এবং এটা আলাদা জিনিস, এটা জোট সরকার না। আপনারা যেটা করেছেন, আপনাদের পক্ষে হয়ে যারা বিভিন্নভাবে লেখালেখি করেছেন, আপনাদের পক্ষে হয়ে যারা নির্বাচন করেছেন, তাদেরকে নিয়ে সরকার গঠন করেছেন। এটা আমি অলরেডি বলছি। আমি বলি যে আমরা অনেকগুলি প্রসঙ্গ আছে, আমি আপনার একটা কমেন্ট পড়ে শোনাই। মোহাম্মদ মুসলিউদ্দিন ওনার নাম। খালেদ মহিউদ্দিন বিএনপির কাউকে পেলে ঘেউ ঘেউ শুরু করে, সেদিন দেখলাম আসিফের সাথে মেউ মেউ করে প্রশ্ন করতে। নিশ্চয়ই মানে হ্যাঁ, হেলাল ভাই খুশি হয়েছে এই কমেন্টটা শুনে। জি মঞ্জু, আপনি কন্টিনিউ করেন। আমি একটু বলি প্লিজ, একটু সময় চাই। প্রথম কথা হচ্ছে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এই যে গালিগালাজ করা, এই যে হিউমিলিটিং করা, তারপরে নানা ধরনের টিজ করা, এটা ব্যাড কালচার। এটা আমরা সবাই শিকার, আমি নিজেও শিকার, আপনিও শিকার, হেলাল ভাই হয়তো কম শিকার। তো প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা মানে মনে করি প্রত্যেক রাজনৈতিক দলেরই তাদের বট বাহিনী, তাদের সমর্থকদেরকে এটা পরিহার করা দরকার। আপনি জানেন, তারেক রহমান সম্পর্কে খারাপ কথা বলে, শফিক রহমান সম্পর্কে খারাপ কথা বলে, আমাদের সবার সম্পর্কে সবার বিরোধিতাটা বলে। প্রশ্ন হচ্ছে, আমরা তো অতীতে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা উভয়জনের নাম ব্যবহার করে তাদের গদিতে আগুন জ্বালাও একসাথে, তাদেরকে খুনি ডেকে আমরা স্লোগান করেছি, অমুক খুনি, খুনি অমুকের ফাঁসি চাই, খুনি অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে, এই ধরনের স্লোগান তো আমরা দিয়েছি রাজনীতিতে। কিন্তু কই, খালেদা জিয়ার আমলেও আমাদেরকে গ্রেফতার করা হয় নাই, শেখ হাসিনার আমলে হয়েছে গ্রেফতার, কিন্তু এই ধরনের স্লোগান কিন্তু আমরা দিয়েছি শেষ পর্যন্ত। প্রশ্ন হচ্ছে যে আপনি একটা হচ্ছে প্রতিবাদ করা, যে এই ধরনের প্রতিবাদের একটা সীমা রেখা আমাদের থাকা উচিত। আমি আমার প্রতিপক্ষের বিরুদ্ধে কতটুকু বলতে পারবো সেটা সীমা রাখা উচিত। কিন্তু আপনি যদি কন্ট্রোল করে দেন, ধরে নিয়ে যান, তাহলে কি ঘটবে আমি আপনাকে বলি। আপনি একটা ঘটনা দেখেছেন কয়েকদিন আগে, মোটর সাইকেলের তেল নিতে গিয়ে একটা ছেলে প্রধানমন্ত্রী সম্পর্কে খুবই খারাপ কিছু কথাবার্তা বলেছে। এরপরে তাকে ধরে আনার জন্য, তাকে গ্রেফতার করার জন্য তার বিরুদ্ধে এমন একটা কথা হয়েছে, সেই ছেলেটা পরে লাইভে এসে জীবন ভিক্ষা চেয়েছে, মাফ চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন মানুষকে মনের ভাব প্রকাশ করতে বাধা দিবেন, তখন কি হবে জানেন? তখন ওই বট আইডি জন্ম নেবে, বিনা নামে মিথ্যা নাম দিয়ে তখন সে আইডি করে গালিগালাজ করবে। আরেকটা জিনিস হবে, যেটা আমাদের অতীত হয়েছে, বিদেশ থেকে তখন এক ধরনের লোকেরা এঙ্গেজ হবে। বিদেশ থেকে যখন গালিগালাজ করবে, তাকে তো আপনি কিছু করতে পারছেন না। সুতরাং আমি যেটা মনে করি, দেশের মধ্যে কেউ যদি গালিগালাজও করে, আপনি তাকে প্রতিবাদ করেন, আপনি তাকে এক্সপোজ করেন যে ভাই এই গালি দিয়ে নাই, যে দেখেন উনি গালি দিচ্ছেন, উনি গণতন্ত্রের মানে নর্মস নষ্ট করছেন। কিন্তু এই যে একটা ছেলে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে গালি দিতে পারলো, তার তেল না পাওয়ার আক্ষেপ নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারলো, এটাকে কিন্তু আপনি আবার পাল্টা সেলও করতে পারেন যে দেখেন গণতন্ত্র এতটুকু আছে যে আমরা গালি দিতে পারি। আমি সবসময় সকল ধরনের গালির বিপক্ষে, কিন্তু ইলেকশনের আগে এইটা বিএনপি সেল করার একটা উদ্যোগী নিয়েছিল বলে মনে হয়, কারণ তারেক সাহেবকে ক্যারিকেচার করে কার্টুনটা উনি শেয়ার করেছিলেন উনার পেজে, খুবই ইন্টারেস্টিং। একটা ফান পড়েছিলাম যে নেতানিয়াহুকে বা আপনার আমাদের যে রাশিয়ান প্রেসিডেন্টকে, পুতিনকে একজনে বলেছিল যে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে সারাদিন বুশকে বা মার্কিন প্রেসিডেন্টকে গালি দেওয়া যায়। তো সে বলেছিল যে আমাদের প্রেসিডেন্ট হাউসের সামনে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্টকে গালি দিতে পারবা, কোনো সমস্যা নেই। রাইট রাইট রাইট, বুঝছেন? কিন্তু আপনি মনে করেন কিনা, যারা এইসব আনফেয়ারমেন্ট সেটআপ করে এবং পারস্পরিক একটা ঘৃণার একটা সংস্কৃতিকেই তেল দিয়ে যাচ্ছে দিনের পর দিন, তাদের মধ্যে থেকে আপনি এগুলি দেখেন কিনা যে আসলে নেতৃস্থান থেকে এগুলিকে আসলে মানা করা, এগুলিকে, কারণ আমি কিন্তু জানি যে আপনার কথাই কিন্তু আপনার অ্যাকশন, মঞ্জু ভাই আপনার কথাই কিন্তু আপনার অ্যাকশন, এবং এই করতে করতে গিয়া কিন্তু একজন কি বলে, একজন পীর সাহেবকে না পীর সাহেবের ইয়েকে মেরেও ফেলা হয়েছে,
মানে কথা যদি খালিদ কথা ভাই, সীমাবদ্ধ থাকতো, কথা কিন্তু অ্যাকশনকে প্রিভেল করে বা খালিদ ভাই, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, আমরা সকলের মধ্যেই এই ধরনের প্রবণতাটা আছে এবং এটা প্রত্যেক দলের কাছ থেকেই বন্ধ করতে হবে। বিএনপি কে বলতে হবে, তারেক রহমানকে বলতে হবে যে আমাকে গালি দেন, অসুবিধা নাই, কিন্তু জামাতের শফিক রহমানকে গালি দিয়েন না। শফিক রহমানকে বলতে হবে যে ভাই আমাকে গালি দেন, অসুবিধা নাই, বা ওরা গালি দেয়, ফ্যান্টাস্টিক। আমার কাছে কিন্তু মনে হয়, আপনারা তারেক রহমানকে আমার গালি কাছে দিবেন না। মনে হয় যে এইটা শুরু করা উচিত, যে আমরা আসলে শফিকুর রহমান, তারেক রহমান, এমনকি আজিজুর রহমান, আমরা কাউকেই আসলে গালাগালি থেকে, বা আমরা সমালোচনা করি, ক্রিয়েটিভ সমালোচনা করি। আপনি নিশ্চয়ই দেখেছেন, এটা একটু বলে নেই, যে ইরান কিন্তু অসম্ভব ক্যারিকেচার করতেছে তাদের, মানে ওই যে এআই দিয়ে বিভিন্ন ভিডিও বানাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, মানে মানে ইন্টারেস্টিং জিনিস কিন্তু তারা করতেছে। তা আমি এইটা এই কারণে বললাম যে গালি দিতে হবে একজনের সমালোচনা করতে, এটা সবসময় সত্যি কথা না আসলে, এবং আরেক পক্ষকে এটা বলা এটা উচিত না। উনি যেহেতু যে এর প্রশ্নটা এনেছেন, যে রাশেদ প্রধান এনেছেন, আচ্ছা ধরেন রাশেদ খুব একটা আপত্তিকর শব্দ ব্যবহার করেছে, কারণ রাশেদ নিজেই বিএনপি জোটে ছিল দীর্ঘদিন। রাশেদের বাবা রাশেদ, তারা বিএনপির ওয়েল উইশার হিসেবে অনেক বক্তব্য দিয়েছে। রাশেদ একটা আপত্তিকর শব্দ ব্যবহার করেছে, এটা নিয়ে রাশেদকে কন্ডেম করা যেত, তাকে, সে কিন্তু দুঃখ প্রকাশ করেছে, কিন্তু রাশেদের বাড়িতে গিয়ে হামলা করা বা তাকে মানে আরো নোংরাভাবে করা, এটাতে হবে কি? এটা এটা আপনি আপনি গণতান্ত্রিক ভাবে আপনি টু থার্ড মেজরিটি নিয়ে আমি একটু জানতে চাইতেছি, রাশেদ প্রধান যখন এটা বললেন, আপনারা যারা মানে 11 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তারা কি প্রকাশ্যে বলছেন যে না, রাশেদ প্রধানের কথাটা আমরা অন করি না, উনি এটা খারাপ, উনি এটা বাজে করে বলছেন? আপনি দেখবেন, আমি একটা স্টেটমেন্ট করেছি, এটা প্রথম আলোতে সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনি করেছেন জোটের অন্য দলরা করেছে কিনা সেটা আমি আমার কাছে ঠিক তথ্যটা নাই, কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি যে এই ধরনের শব্দ ব্যবহার নেতৃবৃন্দের করা উচিত, এবং রাশেদ যেহেতু সরি বলেছে, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছি যে রাশেদ যেটা সরি বলেছে। কিন্তু কথা হচ্ছে, এই প্রবণতাটা খুব খারাপ। রাশেদ নিজেই তো বিএনপির পক্ষে ছিল, রাশেদ নিজেই তো বিএনপির সাথে, আমরা তো ঐক্যমত্য কমিশনে দেখেছি রাশেদের অনেক বক্তব্য ছিল বিএনপির এই নোট অফ ডিসেন্টের পক্ষে, বা আমার সাথে জোট নাই বলে। আরেকটা জিনিস আমি বুঝি না, এত বেশি অনুভূতি প্রবণ বাংলাদেশের মানুষ। আচ্ছা যাই হোক, মানে নেতাকে বললে আমার লাগে, এখন নেতারা এরকম বলতেছেন। আমি 2-1 জন নেতাকে প্রশ্ন করছিলাম যে ভাই এটা বাড়ি ঘর গিয়া ভাঙা দিয়ে আসতেছে কেন, ভাই ওর মনে কষ্ট লেগেছে, একই ধরনের কথা। আমার এখন স্পষ্ট মনে আছে 2018 সালে আমি ছাত্রলীগের লাইভে ছিলাম, আমি ছাত্রলীগের একজন নেতাকে বলতেছি যে তোমরা আপনারা নুরুল হক নূরকে মারলেন কেন, তার দলের লোকজনকে মারলেন কেন, যদি সবকিছু ঠিক আছে ভাই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বকা দিয়ে বা গালি দিয়ে যদি কোনো কথা বলে, আমাদের এটাই করতে হবে। আরে কি মানে তাদের অনুভূতি। আমি একটু হেলাল ভাই আপনার কাছে আসতে চাই। হেলাল ভাই, এই জিনিসটা আপনি একটু বলবেন যে মঞ্জু ভাই কথাটার একটু মাথাটা বলছিল, সেইটা হচ্ছে এই সরকার গত সরকারের একটা সমালোচনা করলো, এই সরকার কিন্তু গত সরকারের করণীয় কাজগুলি অস্বীকারও করে না, অস্বীকৃতও করে না, বাতিলও করে না। আমি এর মধ্যে সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে বাংলাদেশ সর্বশেষ, মানে এই ইলেকশন পার হওয়ার 3 দিন, মানে ইলেকশন হওয়ার 3 দিন আগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলো, এটা কেন বাতিল করবে না এই সরকার? আজকে ডক্টর জাহিদুর রহমান এটা নিয়ে একটা প্রেস ব্রিফিং করছেন, কিন্তু আমি প্রেস ব্রিফিং শুনেও বুঝি নাই যে কেন এটা বাতিল করবে না। আপনি কি বুঝছেন যে কেন বাতিল করবে না, মানে বাতিল করার কোনো? আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এটা একটু বলি, এটা বলার আগে আমি 1 মিনিট একটু কথাটা বলি যে তারেক রহমানকে তেল নিয়ে গালি দেওয়ার জন্য মেহেরপুরের যে যুবকটি ডিবি কর্তৃক গ্রেফতার হয়েছে, পত্রিকার নিউজ অনুযায়ী, আমি না ঠিক তো? আমি কিন্তু পুলিশের গ্রেফতার হয়নি, এখন পুলিশ ছেলে মোটরসাইকেলে, তার জন্য আপনি তো বললেন যে তাকে গ্রেফতার করা হয়েছে, না, সে গ্রেফতারের কথা বলে নাই। উনি বলছে যে উনার এখন নিজের জীবনের নিরাপত্তাটাই নাই, যে উনাকে ফেসবুক লাইভে এসে বলতে হয়েছে যে আমি সরি, কিন্তু আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এইটা বলছেন। না, আমি একটা কথা বলি, উনি আমাদের পুলিশের কোনো অ্যাকশন তার উপরে হয়নি, হয়েছে? তার মানে কি আমাদের সরকার থেকে এরকম, আপনি বলছেন কথা বলতে পারেন, কিন্তু সরকারের কোনো আদেশ, আওয়ামী লীগের সরকারের আমরা যেমন ছিল তাকে ধরে নিয়ে যায় যে মারপিট করা, এরকম কোনো সরকারি কোনো বয়ান আপনি দেখাতে পারবেন না।
এবং তিনি এখন আবার কেন এসে আমাকে বাঁচান, আমি এই কথা বলিনি, এটা হয়তোবা তিনি, যেহেতু বিএনপি একটা বড় সংগঠন, তিনি ধারণা করেছেন তার উপর যে হামলা হয়েছে বা ছেলেরা গিয়েছে এমন কোনো প্রমাণও নেই। রাশেদ প্রধানের ব্যাপারে আপনি হয়তো দুই একটা কথা বলতে পারেন, আমি পত্রিকায় দেখেছি, কিন্তু এই যে ছেলেটা আবু তালেব মনে হয়, তাকে সরকার থেকে এমন কোনো থ্রেট করা হয়নি। এবং যদি পুলিশ ওর বিরুদ্ধে আমাদের রাশেদ খান অলরেডি পাবলিকলি পোস্ট দিয়েছে যে তাকে ধরে পুলিশে দেন, এ ধরনের সেটা রাশেদ খানের ব্যাপার। না না, সে রাশেদ খান তো ভাই বিএনপির লোক, এখন বিএনপি জয়েন করছে, আপনি বোধহয় ভুলে গেছেন। আমি একটা কথা বলি, ওই যে নূরের যে সেক্রেটারি রাশেদ, আমি বুঝছি বিএনপিতে আমাদের দলের, আমি জানি আমাদের দলের এটা একটা বড় দল, গণমানুষের দল, অনেক বড় দল। এই দলে আপনি ভালো মন্দ খারাপ মিশে অনেক লোক অনেক হুজুগে অনেক কাজ করে, সবকিছু আপনি দলের উপরে দায় চাপাতে। দল কি সিদ্ধান্ত নিল, আমরা এই ধরনের আমাদের সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা যে তার উপর ঝাঁপিয়ে পড়ি, এটা ঠিক না। যদি কেউ ঝাঁপাই পড়ে তাকে অবশ্যই আইনের আওতায় আনা দল উচিত। থেকে যদি কেউ ঝাঁপাই ভাই, পড়ে, দল থেকে আপনারা বলছেন না, আমরা দল থেকে কতগুলো বিষয়ে আপনারা দেখেছেন, কতগুলো মেজারমেন্ট আমরা নিয়েছি ইতিমধ্যে নির্বাচনের থেকে আগে পরেও আমরা অনেকগুলো মেজারমেন্ট নিয়েছি। যে অনেকে প্রধানমন্ত্রীকে, অনেকে দলকে, অনেকে অযথা কাউকে তেল মেরে তোয়াক্কা করে কথা বলে, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রত্যেকটা জিনিস সিঙ্গেল আউট করে করতে গেলে এইটা হয় না। কিন্তু আমাদের দল থেকে আমি যদি চিফ হুইপকে আমি এটা বলি, সংসদে বলতে না শুনতাম কেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং যে রিজনগুলি দেওয়া হয়েছে, তাহলে হয়তো এটাও বলছে তাকে ছেড়ে দেওয়া হোক, আমার কারণে যদি গ্রেফতার করা হয় তাহলে আমার কারণে, অত চিফ হুইপের কারণে, সেটাও বলছে। তিনি পরবর্তীতে গিয়া মামলা করছে ভাই, তার কারণে গ্রেফতার হয়েছে নাকি, এটা কি গ্রেফতার হয়েছে, এগুলি কি বলেন ভাই? এইসব চিফ হুইপের সমর্থন দিয়েন না, এগুলি ভালো লোক। আমি সমর্থন দিচ্ছি না, আমি বলছি যে এই চিফ হুইপে যে বলছে যে আমার কারণে যদি গ্রেফতার করা হয়, আমার কোনো অভিযোগ নেই, তাকে ছেড়ে দেওয়া হোক। মামলা করে আসছে বলে আমার কারণে গ্রেফতার করেছে, এইসব কি লোক ভাই? আপনি ওই চুক্তি নিয়ে বলেন। আচ্ছা, চুক্তি নিয়ে এখন দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র আপনার সারা বিশ্বব্যাপী একটা আপনার ট্রেড ওয়ার, মানে আপনার ট্যারিফ ওয়ার বলা হয় এটাকে, যে বাংলাদেশ, আমি সোজা কথা যেটা বলি, বাংলাদেশ যত টাকা দিয়ে ক্রয় করে আমেরিকা থেকে, আমেরিকা তার থেকে বেশি টাকা দিয়ে বাংলাদেশ থেকে পণ্য ক্রয় করে। দ্যাট মিনস গার্মেন্টস গুডস এর কথা বোঝাচ্ছে। আমেরিকা এখনো গার্মেন্টস গুডস আমাদের দেশ থেকে বেশি কেনে। এখন আমেরিকা সরকার আমাদের এই রপ্তানিযোগ্য পণ্যের উপরে প্রথমে 39%, আপনারা ইতিহাসটা সবাই জানেন, এখন 17% এসে দাঁড়িয়েছে। এই 17% ইতিহাসে দাঁড়ানোর পিছনে ইতিহাসটা হলো কি, যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু হয়েছিল যে আপনাকে ওই বাণিজ্য ঘাটতিটা, ট্রেড ডেফিসিটটা কমাতে হবে, এজন্য আপনাকে বোয়িং কিনতে হবে, এজন্য আপনাকে তুলা কিনতে হবে, যেই তুলা দিয়ে যদি আপনি গার্মেন্ট বানান তাহলে 0% ট্যাক্সে আপনি রপ্তানি করতে পারছেন। এটা আমেরিকা সরকারের নীতি। এবং আপনাকে গম কিনতে হবে, দিয়ে ট্রেড ডেফিসিটটা সমান করতে হবে। এইখানে একটা কূটনীতিক আপনার সাফল্য অর্জন করতে হবে বাংলাদেশের, যেহেতু আমাদের রপ্তানিটাই বেশি করতে হবে, ট্রেড ডেফিসিটটা আমাদের পক্ষেই থাকবে, ওদের এটা আমাদের করতে হবে। কিন্তু আমেরিকার সরকার যেটা করলো সেটাকে আমাদের সরকার আস্তে আস্তে মোকাবেলা করছে, বুঝছেন। আমরা এখন যে বোয়িং কিনতে হবে, গম কিনতে হবে, তুলা কেনার ব্যাপারটা আমি সমর্থন করি, কারণ ওই তুলা দিয়ে যদি আপনি তেল বানান, গার্মেন্ট বানান, তাহলে আপনি 0% ট্যাক্স পাবেন। সুতরাং এই বিষয়টা আপনি এই যে এগ্রিমেন্টটা হয়েছে, এটার জন্য আপনাকে আরেকটু সময় নিতে হবে। দেখেন লাস্ট পর্যন্ত কি হয়, কারণ বাংলাদেশের মতো একটা দেশ আমেরিকার সাথে কূটনীতিক আলোচনা চালিয়ে যে বিজয় অর্জন করতে হলে আরো সময় লাগবে। আরো সময় হয়। 12 তারিখ একটা ইলেকশন আসতেছিল, সেইখানে 9 তারিখ যারা আরেকটা দেশের সাথে চুক্তি করে, আমার বিবেচনায় ভাই, আমার কাম হোয়াট মে, আমি বলি তারা হচ্ছে ক্রিমিনাল, তাদেরকে তো প্রসিকিউট করা উচিত। তাদের গাড়িতে আপনারা পতাকা দিলেন কেমনে? না, এখন আপনি দেখেন, আপনি বলছেন হয়তো খলিলুর রহমানের কথা, কিন্তু আমি ডক্টর ইউনূস সরকারের কথা বলছি। ডক্টর ইউনূস সরকার এই চুক্তিটা করে, এখন তারপরের ইতিহাস। এখন আপনি বলছেন যে ওই সরকার, খলিলুর রহমান করছে এই চুক্তি, ডক্টর ইউনূসের তো, আমার তো মনে হয় ডক্টর ইউনূসের চেয়ে খলিলুর রহমান বড় ছিল। আমাদের পররাষ্ট্রমন্ত্রী
হ্যাঁ এখন শামা ওবায়দ এবং খলিলুর রহমান যদি কোনো বাইরের চুক্তি করে এই দায় প্রধানমন্ত্রীকে নিতে আচ্ছা ঠিক হবে। আছে, ডক্টর এটা কিন্তু ইউনূসের উপর আপনি দায় দেন, কিন্তু এই হ্যাঁ, দিতে চুক্তিটা হবে। 9 তারিখে করা হইছে মানেই তো এটা, আমি চুক্তির ব্যাখ্যায় যাইতে চাই না তা ভাই, আপনি- কি গেলে আপনার কি এই- হবে, এটা আপনার- এটা আপনি- বাংলা আপনি- ভাষায় আপনি- পড়া যায়। আপনি- ওই সময় ওরা বলছে, আপনি আমরা এটা বলছি জানেন। তোরা কি চুক্তি করে আসলা, এটা আমাদেরকে একটু দেখা, ওরা বলছে এটা নাকি ভাই, নিরাপত্তার আপনারা জন্য জানেন দেখানো যাবে না। আন্তর্জাতিক চুক্তি আপনি আউটরাইট রিজেক্ট করতে পারেন না। আপনাকে একটা কৌশলী হতে, আপনি নিজেও জানেন, আপনি আমার থেকে ভালো জানেন যেহেতু ডিপ্লোম্যাসিতে আপনি জার্নালিজম করেছেন, যে আন্তর্জাতিক কোনো চুক্তি আপনি হঠাৎ করে রাতারাতি উল্টে দিতে পারেন না। এটা কিন্তু সত্য কথা। এখন আমরা স্মার্টলি এটাকে আরো কিভাবে আপনার সহনশীল হওয়া যায়, বিশেষ করে আমরা যদি বেশি বেশি Okay. যে অপ্রয়োজনীয় জিনিস কিনি তাহলে তো আমাদের একটু অসুবিধা হবেই। কিন্তু আমেরিকা যে কথাটি বলছে যে আপনি আমার কাছ থেকে যত টাকা কিনেন আমি তার থেকে বেশি টাকার আমি কিনি, ট্রেড ডেফিসিটটা ওদের বিপক্ষে, এই জন্য ওরা শুধু আমাদের উপর না সারা বিশ্বের উপরে এই ট্যারিফ ব্যারিয়ারটা তারা দিয়েছে। আমরা বরং এখন 17% এসছি এবং আমার না, ওই ধারণা ট্যারিফ যে ব্যারিয়ার বাতিল বাংলাদেশের- হয়ে গেছে কোর্টে, ওগুলি কোর্টে টিকবে মানে কোর্টে বাতিল হয়েছে। এখন আপনি দেখেন যে ওই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সামনের দিকে কি করে এটা আপনাকে দেখতে হবে। Okay. পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের আপনাকে সামনে আচ্ছা দেখতে আচ্ছা হেলাল ভাই, এটা এমনি জিজ্ঞেস করতেছি আর কি, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনার কথা শুনতেও ভালো লাগে। আমরা সবকিছু সামনে থেকে দেখতে হবে কেন, মানে সবকিছু ভবিষ্যতে কেন, মানে সব ফিউচারিস্টিক ফরম্যাটে কেন? আপনারা জুলাই সনদের বাস্তবায়নটা করবেন, এই গুম কমিশন, এই যে, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ এই কমিশন যে, সবগুলো এই যে। করবেন, করতেছেন না কেন? খালেদ মানে ভাই আমার বর্তমানে একটু নাই বলতে কেন দেন, আমরা? খালেদ ভাই আমাকে একটু বলতে দেন। যে বলেন তো একটু। জুলাই সনদ আমরা ইজ নট লাইক এ বাইবেল, বাট উই দ্য বিএনপি ফিল জুলাই সনদ ইজ এ বাইবেল ফর দ্য হোল নেশনস। আমরাই একমাত্র দল জুলাই সনদ আপনার লেটার টু লেটার, ইভেন দ্য পাংচুয়েশন লাইক আপনার ডট কমা সেমিকোলন এভরিথিং উইল মেনটেইন। একমাত্র দল বিএনপি। দেখেন জামাত ইসলাম প্রথমে জুলাই সনদ স্বাক্ষর করতে চায়নি, আমরা প্রথম আমার একটা হাইপোথিসিস আছে হেলাল ভাই, হেলাল ভাই যদি বাইচা থাকি, আমার একটা হাইপোথিসিস আছে, বিএনপি করবে, এটা সত্য। আমার ধারণা বিএনপি এটা করবে হইল তার নির্বাচনী বছর যেই সময় শেষ হবে, মানে ধরেন আরো 2 টার্ম বিএনপি থাকলো, এই 15 বছরে গিয়ে এটা করবে, বাইরে হয়ে আসার আগে আর কি। না 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 খালেদ ভাই আপনি জুলাই সনদটা আপনার হাতে নেন, জি 84টা অনুচ্ছেদ দেখেন, সেখানে পরিষ্কার করে লেখা আছে যে হাউ টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। ওকে ঠিক আছে, আমরা দেখবো। লেখা রয়েছে। আচ্ছা হেলাল ভাই, আমার মনে হয় আপনি সেটা মানছেন না। আপনার 23 অনুচ্ছেদে লেখা আছে যে জুলাই সনদে আপনাকে আমরা ডেপুটি স্পিকার নিতে হবে, আপনি নিলেন না। হ্যাঁ। তাহলে কি আপনি জুলাই সনদ মানলেন না। তার মানে বিএনপি তো জুলাই সনদের প্রতি কর্ডিয়াল, আপনি তো মানলেন না। বিরোধী দলের প্রবলেম। কিন্তু হেলাল ভাই আমি আপনার একটা কথা বলি, আমি সোজা বাংলা ভাষায় যেটা বুঝি সেটা আমি আপনাকে বলি। এই যে ধরেন বিচার বিভাগকে আসলে প্রকৃত প্রস্তাবে আলাদা হইতে দেওয়া, তার মানে হচ্ছে বিচার বিভাগের একটা সচিবালয় লাগবে, এটা বিএনপি করবে না। যদি করে এখন থেকে 15 বছর পরে করবে না। 2 গুম কমিশন, আচ্ছা ঠিক আছে, করলে তো ভালো, করলে ভালো। আপনি আমাকে বললেন কবে করবেন বা কবে কেন টাকা দিতে করা হইতে হয়নি পারে। তাইটা বলি, কেন করা হয়নি সেটা না না সেটা আপনারা বলছেন, সংসদে বহুবার বলছেন, কিন্তু আপনারা যে বলছেন এর আচ্ছা। চেয়ে ভালো গুম কমিশন নিয়ে আসবেন, এর চেয়ে ভালো মানবাধিকার কমিশন নিয়ে আসবেন, এগুলো আপনারা কবে নিয়ে আসবেন? আমার কাছে মনে হয় যে আগামী 3-4 বছরে আমি এগুলি দেখতেছি না, আগামী 3-4 বছরে হবে না। আপনি খালিদ ভাই যদি এত অভিযোগ আমাদের বলেন, আমাকে একটু আচ্ছা তাহলে আপনি বলেন, হ্যাঁ বলেন না, আসলে বিএনপির দেখেন বিএনপির না, না, গুম বেশি অভিযোগ হয়ে কমিশনটা- গেছে হেলাল ভাইকে পাইয়া। না না অভিযোগ আপনি আরো দেন, অভিযোগ শোনেন, বিএনপি পেন্সিল মানসিকতার মন, বিএনপি পেন্সিল মানসিকতার মন, আমরা রাবার পিছনে ইরেজ দিয়ে মুছে ফেলতে চাই, আমরা কলম মানসিকতার মন না, আমরা একরোখা বাহ, এটা তো মানুষ ভালো না, কথা আমরা বলছেন। পেন্সিল মানসিকতার ইউনূস মন। সাহেবের পরে আরেকটা কথা শুনলাম, রিসেট না, রিসেন্ট কথা বলতে আমাদের যদি ভুল আমরা তো বলেছিলাম যে এপ্রিল মাস পর্যন্ত তেলের দাম বাড়াবো না, হ্যাঁ। কিন্তু বিশ্ব বাস্তবতায় কি আমরা 19 এপ্রিল তেলের দাম আবার ঠিক বাড়িয়েছি না, তার মানে কি ভুলটাকে শুদ্ধ করে নিতে জানি, আমরা পেন্সিল মানসিকতার মধ্যে। ওকে আপনি দেখেন আপনার কাছে আবার আসি, আমরা আপনাদের অনুমতি নিয়ে আপনাদের যখন পাইলাম, আপনি যদি অনুমতি দেন, আমাদের এমনি সময় শেষ, কিন্তু আমরা একটু বাড়াই নিতে চাই সময়টা, যেহেতু মানে কথা। তো দর্শকদের কাছে আমরা জানতে চাইছিলাম যে 2 মাসেই সরকারের উপর জনগণ আস্থা ফিরে এসেছে, এরকম দাবি করেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট